বলতে বলতেই মিঠু লক খুলে দিল। সুহা দ্রুত গাড়ি থেকে নেমে অফিসের ভেতর চলে গেল। একটিবার পিছু ফিরে তাকালো না। মিঠু তাকিয়ে রইল যতক্ষণ পর্যন্ত সুহাকে দেখা যায়। সুহা দুপুরের পর অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে বাসায় চলে গেল। রিয়াজকে আর দেখতে গেল না। সেখানে গেলেই মিঠুর মুখোমুখি হতে হবে। সকালে তোরই নাস্তার টেবিলে বসে আয়েশা সুলতানার উদ্দেশ্যে বলল, ওরুর সাথে কার কথা হয়েছে আমার? রামি উৎসুক হয়ে তরির মুখের দিকে তাকালো। তরি বলল, আমি বাবাকেও জানিয়েছি, ওরও বিয়েতে অমত করেনি। মুহূর্তেই রামির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। তবে মা উপস্থিত থাকায় কিছু বলল না। আয়েশা সুলতানা মিষ্টি হেসে বললেন, আলহামদুলিল্লাহ। খাবার দ্রুত শেষ করে উঠে পড়ল রামি। তরি আর ইরা কাজ গুছিয়ে নিতেই তাদের সাথে বসলো। ইরা বলল, কি বলবি তাড়াতাড়ি বল। রামি বলল, আমি আজই বিয়ে করতে চাই। বিস্মিত নজরে তরি ইরা দুজনেই তাকিয়ে রইল। তরি বলল, ওরু রাজি হয়েছে বিয়েতে, এত তাড়াহুড়ো কিসের? রামি বলল, সেটাই তো ভয়, আমার বোন দেখা যাবে বেঁকে বসলো। ইরা বলল, পাগলামি করিস না রামি, আম্মা আঙ্কেল সবাই কি ভাববেন? রামির একরোখা জবাব। সেটা আমি জানি না, আমি আজ বিয়ে করব মানে আজই। ইরা বলল, তুই সবাইকে রাজি করাতে পারলে আমাদের কোনো সমস্যা নেই। তোমরা ব্যবস্থা করো। তরি বলল, ভাইদের বলতে পারলি না? কি করবে সেটা তোমরা জানো। বলে রামি স্থান ত্যাগ করলো। ইরা তরি দুজনেই কথা বলে সাদাত আর মাহমুদকে জানালো। মাহমুদকে কলেজ যেতে হবে বলে সে বেরিয়ে পড়লো। সাদাত ডাকলো রামিকে। মাথা নিচু করে বসে আছে সে। সাদাত জিজ্ঞেস করলো, আজই বিয়ে করতে চাওয়ার কারণ কি? অরু তো পালিয়ে যাচ্ছে না। নতমুখী হয়েই গম্ভীর স্বরে জবাব দিল রামি। ওরু যে কোনো মুহূর্তে মত বদলাতে পারে। আচ্ছা, এটাই ভয়? চুপ করে রইল রামি। সাদাত বলল, এর দায়িত্ব আমি নেব, তবে আমার একটা শর্ত আছে। চোখ তুলে তাকালো রামি। উৎসুক হয়ে জানতে চাইলো, কি শর্ত? বিয়ে হলে ও দুজন একই বাসায় একসাথে সংসার করতে পারবে না। তোর ভয় দূর করার জন্য শুধু বিয়েটা হবে, তবে যাবতীয় অনুষ্ঠান সংসার সব পরে হবে। রামি তেড়া ভাবে বলল, মানে কি? আমার বউ, আমি তার থেকে দূরে থাকবো? তাহলে তোর বিয়ে করা দরকার নেই। ফোঁস করে নিঃশ্বাস ছেড়েই সাদাতের কথায় সম্মতি দিল রামি। সে কেবল অরুকে ধরে রাখার সুযোগটা হাতছাড়া করতে চাইছে না। সাদাত দায়িত্ব নিয়ে মা আর অরুর বাবাকে রাজি করালো। রামির পাগলামের কথাটা তাদের কাছে চাপা পড়ে রইল। জরুরিভাবে খবর দিয়ে অরুকে বাসায় আনা হলো। মোটামুটি পরিবারের সকলেই বাসায় উপস্থিত। তরি অরুকে বিয়ের কথা বলতেই সে বেঁকে বসলো। তরি বোঝালো, বিয়েটাই শুধু হবে, তুই হলে থেকে পড়াশোনা করবি, এই মুহূর্তে বেঁকে বসিস না প্লিজ। অরু কোনো মতেই এখন বিয়ে করবে না। গতকালই মত দিয়েছে। মনে হচ্ছে খুব বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। তরি মিঠুকে ডেকে আনলো। দুই ভাই বোন মিলে অরুকে রাজি করালো। সাধারণ একটা শাড়ি পরে ঘরোয়াভাবে অরু আর রামির বিয়ে হয়ে গেল। একটু পরই রামি বাসা থেকে চলে যাবে। তার ছুটি শেষ। সাদাত আর মাহমুদ আগেই শর্ত দিয়ে রেখেছে, অরুর সাথে আজ আর দেখা করা চলবে না। মাসখানেকের জন্য চলে যাচ্ছে রামি। সদ্য বিয়ে করা বউয়ের সাথে দেখা না করে থাকবে কিভাবে? তার তো এখন যেতেই ইচ্ছে করছে না। চুপি চুপি অরুর ঘরে ঢুকতে নিলেই পেছন থেকে কলার চেপে ধরে সাদাত তাকে বাসা থেকে বের করে নিয়ে এলো। সাবধান করে বলল, শর্ত লঙ্ঘন করলে বউয়ের মুখ যাতে না দেখতে পারি সেই ব্যবস্থাই করব। যা, তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি থেকে বের হ। ব্যাগপত্র গুছিয়ে রামি বিরস মুখে তৈরি হতে গেল। এখনো প্রচুর সময় বাকি। বড় ভাই ঠেলে ঠুলে তাকে সময়ের আগেই পাঠিয়ে দিচ্ছে। দরজায় নক করে ঘরে ঢুকলো মাহমুদ। রামির মুখের দিকে তাকিয়ে অগোচরে হাসলো। বলল, আমার সাথে আয়। গম্ভীর মুখে জবাব দিল রামি। তৈরি হতে হবে। মাহমুদ আবারও আলতো হাসলো। এখনো ঢের সময় বাকি, চল আমার সাথে। এই বলে রামির হাত চেপে ধরে বাইরে নিয়ে গেল। রামি বাইক চালাতে জানে। তার কাছ থেকেই মাহমুদ আর সাদাত ভাইয়ের শেখা। রামি চাকরিতে জয়েন করলেও শখের বাইকটা বিক্রি করা হয়নি। ঘুরে ফিরে কিছুদিন পর পর সাদাত আর মাহমুদ বাইকটা নিয়ে ঘুরে ফেরে। রামিও বাসায় আসলে মাঝে মধ্যে বাইক নিয়ে বের হয়। বাসা থেকে কিছু দূরে রামিকে বাইকের সামনে দাঁড় করালো মাহমুদ। রামি কৌতূহলী চোখে তাকিয়ে আছে মাহমুদের দিকে। মাহমুদ বলল, অরুকে পাঠাচ্ছি, সময় 2 ঘন্টা, তোকে আবার ফিরতে হবে। রামি বাকরুদ্ধ হয়ে গেল। অবাক চোখে মাহমুদকে দেখছে।
ওর পিঠে আলতো হাতে চাপড় দিয়ে মাহমুদ বলল, সময়টা আমিও পার করেছি। বিয়ের দিনই দুজন দুই বাসায়, তবুও আমাদের দেখা করার সুযোগ ছিল। রামি কৃতজ্ঞতা থেকে নয়, ভালোবাসা থেকে ভাইকে জড়িয়ে ধরলো। নিজের এই বেহায়াপনায় রামি মোটেও লজ্জিত নয়। প্রেমিকই প্রেমিকের মর্ম বুঝে। তার ভাই শ্রেষ্ঠ প্রেমিক, সে অন্তত কঠিন প্রেমিক না হলে সম্মান থাকবে না। দেখতে দেখতেই অরূপ বাসা থেকে বেরিয়ে এদিক ওদিক তাকালো। একটা লং কুর্তি, গলায় ওড়না পেঁচিয়ে বের হলো। মাহমুদ ডেকে পাঠিয়েছে বলে তরি তাকে এদিকে পাঠালো। বাইরে এসে অরুর চোখ পড়লো রামি আর মাহমুদের ওপর। এগিয়ে যেতেই মাহমুদ বেস্ট অফ লাক বলে হেসে চলে গেল। রামি বাইকে উঠে স্টার্ট দিয়ে বলল, উঠে বস। অরু কিছুই বোধগম্য হলো না। মাহমুদের যাওয়ার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। রামি আবারও বলল, পেছনে উঠে বস, আমার লেট হচ্ছে। অরু জিজ্ঞেস করলো, উঠবো মানে? কোথায় যাব? তা তোর জানার প্রয়োজন নেই। বলে নিজেই অরুর হাত টেনে বাইকের কাছে নিয়ে আসলো। অরু হাত ঝাড়ি দিয়ে বলল, না বললে যাব কেন? গেলেই বুঝতে পারবি, ততক্ষণ ধৈর্য ধর। উঠে পড়ল অরু। তার মাথায় হাজারো প্রশ্ন কিলবিল করছে। রামি বলল, আমাকে ধরে বস। অরু রামির কাঁধে হাত রেখে বসতেই রামি মুচকি হাসলো। ইচ্ছে করেই বলল, আরো শক্ত করে ধরে বস। বলতে না বলতেই কাঁধের তীক্ষ্ণ ব্যথা অনুভব করলো। অরু ঠিকভাবেই বসেছে। শক্ত করে ধরতে বলায় ইচ্ছে করে নখ ডুবিয়ে দিল রামির কাঁধে। ধমকে উঠল রামি। তোকে বলেছি ধরে বসতে, আমার মাংস তুলতে বলিনি বেয়াদব। অরু গলায় ধারালো ছুরি ধরার ভঙ্গিমায় দাঁতে দাঁত চেপে বলল, একদম গলাটা একটানে আলাদা করে ফেলবো। আমার সাথে কোনো ধমকাধমকি চলবে না। আর আজই বিয়ে করার জন্য এত লাফিয়েছি কি? রামি বাইক টান দেওয়ার আগেই তার গলায় ফাঁসির মতো অরুর হাত আটকে রইল। দ্রুত নেমে গিয়ে ধমকে বলল, হ্যাঁ নাম, তুই আমার বাইক থেকে নাম। একটু হলে আমার জান কেড়ে নিচ্ছিলি। তুই তো ডাক্তারি করে জীবন বাঁচাবার পরিবর্তে জলজন্ত মানুষকে ফুটে ফেলবি। এই আদবের পাশাপাশি জল্লাদ ধরে গলায় ঝুলিয়েছি। এই বলে বড়সড় দম নিল রামি। অরু ফুঁসে উঠে বলল, সবার আগে তোমাকেই ফুটে ফেলবো। তোকে বলেছি আমার বাইক থেকে নামতে। ছি, কেমন নোংরা করে ফেলেছিস। অরু বাইক থেকে নেমে একদলা থুতু ছুটতে গেলেই রামি ঝট করে বাধা দিয়ে বলল, এই এই, তুই আমার বাইকে থুতু ফেলবি না। তুমি বলেছো না আমি তোমার বাইক নোংরা করেছি? আজ থুথু ফেলেই ছাড়বো, সরো। তুই শুধু একবার থুতু দিয়ে দেখ, আমি যদি ঠাসিয়ে দুটো চর না মেরেছি তবে আমার নামও রামি না। অরু একদলা থুথু ছিটিয়ে পেছন ফিরে ছুট লাগালো। রামি একবার বাইকের দিকে তাকাচ্ছে, একবার অরুর দিকে। ব্যাপারটা বোধগম্য হতে হতেই অরু রাস্তা পেরিয়ে গেটের ভেতর ঢুকে পড়লো। অরু চলে যেতেই রামির মনে পড়লো অরুকে নিয়ে তার 2 ঘন্টা সময় কাটানোর কথা ছিল। এরপরে সে 1 মাসের জন্য চলে যাচ্ছে। অথচ কি থেকে কি হয়ে গেল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে রুমাল দিয়ে বাইক মুছে বাড়ির ভেতর ঢুকতে গিয়েই দেখলো অরু গেটের আড়ালে লুকিয়ে তাকে দেখছে। দুর্বোধ্য হাসলো রামি। 2 কদম পিছিয়ে অরুদের গেটে পা রাখলো। না দেখার ভান করে খপ করেই অরুর হাত ধরে টেনে নিয়ে গেল বাইকের কাছে। সাবধান করে বলল, চুপচাপ উঠে বস, নয়তো বাইকের চাকার সাথে বেঁধে টানতে টানতে নিয়ে যাব। অরুকে বসিয়ে বাইক স্টার্ট দিয়ে টানের সাথে অনেকটা পথ চলে এলো। অরুর ঝুঁটি বাঁধা চুল বাতাসে হেলে দুলে উঠছে। মাঝে মাঝে সামনের গ্লাসে অরুর উপর চোখ রাখছে রামি। প্রায় 40 মিনিটের পথ পেরিয়ে দুজন এসে পড়লো একটা বড় মাঠে। পাশেই একটা লোক, তার পাশে লাল থোকায় কৃষ্ণচূড়ার বাহার। নরম ঘাসের ওপর টকটকে কৃষ্ণচূড়ার পাপড়ি স্থানটির সৌন্দর্য আরো দ্বিগুণ করলো। অরু মুগ্ধ চোখে চারদিক দেখলো। কৃষ্ণচূড়া তার ভীষণ পছন্দের। প্রকৃতিতে মুগ্ধ অরুকে বিভোর হয়ে দেখছে আর একজোড়া মুগ্ধ দৃষ্টি। অরুর পাশাপাশি এসে দাঁড়িয়ে ডান হাতটি ছুঁয়ে দিল রামি। ঝট করেই হাত সরিয়ে নিল অরু। কাচুমাচু মুখ করে দাঁড়িয়ে আছে। রামি আলতো হাসলো, নরম গলায় বলল, আমি একটু পরেই চলে যাব। তোর যখন ইচ্ছে হবে তখন ফোন দিলেই কিন্তু আমাকে পাবি না। আমি যতক্ষণ না অবসরে আসবো ততক্ষণ অপেক্ষা করতে হবে। আমি জানি তুই ফোন করবি না আমায়, তবুও বলে রাখছি, তবে আমি যখন সময় পেয়ে ফোন করব তখন অন্তত ফোন তুলিস। রামির চোখে ব্যাকুলতা টের পেয়েও অরু চুপ করে রইল। অনেকটা সময় কাটলো নীরবতায়। রামি সময় দেখলো, এখনই বাড়ি ফিরতে হবে।
অথচ কিছুক্ষণ একান্তে সময় কাটাতে পারবে বলে দুজনের এখানে আসা। যদি না রাস্তায় দাঁড়িয়ে দুজন গন্ডগোল বাঁধাতো, তবে কিছুক্ষণ সময় কাটানো যেত। রামি মলিন হেসে বলল, বাড়ি ফিরতে হবে, চল। অরু মাথা নেড়ে সম্মতি দিল। বাইক কিছু দূর আসতে একটা দোকানের সামনে নেমে পড়ল রামি। দোকানে বসা ছেলেটাকে বলল, ঠিকঠাক দিয়েছিস তো? হ্যাঁ, নিশ্চিন্তে যা। রামি একটা গিফট বক্স অরুর হাতে দিয়ে বলল, বিয়ের দিন নাকি স্ত্রীকে কিছু না কিছু দিতে হয়, এটা তোর জন্যই কিনেছি, আশা করছি তোর খুব পছন্দ হবে। অরুর মাঝে উৎকণ্ঠা, কৌতূহলী নজরে তাকিয়ে বলল, কি আছে এতে? আমি চলে যাওয়ার পর দেখিস। অরু বক্স হাতে নিয়ে বসে রইল। তাকে বাড়ির সামনে নামিয়ে রামি ওদের বাড়ি ঢুকতেই সাদাতের মুখোমুখি হলো। ধারালো নজরে তাকিয়ে মুহূর্তেই রামিকে ফালাফালা করে ফেলল সাদাত। রামি ডোন্ট কেয়ার ভাব নিয়ে পাশ কাটিয়ে যেতে নিতেই সাদাত খ্যাক করে উঠল। তোর এত বড় সাহস, তুই আমার কথা অমান্য করে বউ নিয়ে ঢং করে বেরিয়েছিস? রামি বলল, তো তুমিও যাও তোমার বউ নিয়ে, আমি কি বাধা দিয়েছি নাকি? অবশ্য এক বাচ্চার বাপ তুমি, এই বুড়ো বয়সে রং ঢং তোমায় মানায় না। ছ্যাট করে জ্বলে উঠল সাদাত, গলা উঁচিয়ে বলল, ভুলে যাস না রামি, ওরও আমার এককালের বউ ছিল। আমি না চাইলে তুই ওকে বিয়ে কেন ওর ধারে কাছেও ঘেঁষতে পারতি না। কৃতজ্ঞতা স্বীকার কর। রামি উল্টো গর্জন করে উঠল, কোন কানে তোমার বউ ছিল? আমাকে প্রমাণ দেখাও। বুড়ো বয়সে ওরুর পিছনে ঘুরে যখন পাত্তা পাওনি, তখন কৃতজ্ঞতা নিয়ে হাজির হয়েছ। তুই এখন আমাকে তুচ্ছতাচ্ছিল্য করছিস, ভুলে যাস না। সাদাতকে আর বাকি কথা সম্পন্ন করতে দিল না রামি, হাত উঁচিয়ে থামিয়ে দিল। বলল, হয়েছে, আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমাকে এই ডায়লগ শুনতে শুনতে বুড়ো হতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে ভাই, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। লম্বা কদম ফেলে বাড়ির ভেতর চলে গেল রামি। পেছন পেছন সাদাতও গেল। একেবারে তৈরি হয়ে বাসা থেকে বেরিয়ে অরুর বাবার সাথে দেখা করতে গেল। তবে অরুর সাথে দেখা হলো না। সে দরজায় খিল দিয়ে বসে রইল। উদাস মনে অরুদের বাড়ি থেকে বেরিয়ে মিঠুকে কল দিয়ে জানালো, আমি যাচ্ছি। গাড়িতে উঠে অর্ধেক পথ যেতেই মুঠোফোন তীব্র শব্দ করে উঠল। রামির ঠোঁটে মিটিমিটি হাসি। অরু এখনই একটা বোম ফাটাবে। ঠিক হলো তাই। রামি কল রিসিভ করতেই চেঁচিয়ে উঠে বলল, কি দিয়েছো তুমি আমায়? এটা গিফট? রামি শব্দহীন শরীর দুলিয়ে হাসলো। অরুর একটা ছোটবেলার ছবি বাধাই করে দিয়েছে, যেটাতে স্পষ্ট অরুর নাক দিয়ে পানি পড়ছে। খট করেই লাইন কেটে দিল অরু। ছুটে রামির বাসায় গিয়ে ওর ঘরে ঢুকলো। আলমারি থেকে দুটো শার্ট বের করে পায়ের তলায় রাখলো। মুহূর্তেই ভিডিও কল দিল রামিকে। অরুর কাছ থেকে ভিডিও কল পেয়ে রিসিভ করতেই রামির চোখ চড়ক গাছ। মনে পড়ে গেল মিঠু তাকে সাবধান করে নিজের জিনিস সামনে রাখতে বলেছিল। অরু পায়ের তলায় দুটো শার্ট রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্লোর পরিষ্কার করছে। এমদাদুল হকের সাথে বোঝাপড়ায় বসলো মিঠু। এমদাদুল হকের শরীরে বেশ কিছু ক্ষতচিহ্ন স্পষ্ট। মিঠু ক্ষতগুলো টার্গেট করে বিদ্রুপ করে বলল, ব্যথা পেলেন কিভাবে? রাস্তায় চলার পথে হোঁচট খেলেন নাকি? আগুন চোখে তাকালো এমদাদুল হক। ওই নজরে উত্তপ্ত দাবানল। হিসহিসিয়ে বলল, এর উচিত জবাব তুই পাবি। আমাকে এভাবে হেনস্থা করার পরিণাম খুবই ভয়াবহ। মিঠু ঠোঁট টিপে হাসলো। মজবুত কণ্ঠে বলল, ইবতেসাম হাত গুটিয়ে বসে থাকার জন্য মাঠে নামেনি। এনিওয়ে, ট্রিটমেন্ট খরচ দেব নাকি? এমদাদুল হক তেতে উঠলেন। বাজখাই গলায় বললেন, তুই আমাকে টাকার কম দেখাস? তোর মতো 10টা ইবতেসামকে কিনে পায়ের তলায় রাখি আমি। মিঠু ফের হাসলো। নজর তীক্ষ্ণ করে মাথা ঝুঁকিয়ে নিল। বলল, ইবতেসাম একটাই তৈরি হয়েছে, তাকে কেনার যোগ্যতা কোনো অমানুষের হয়নি, আর না কোনোদিন হবে। রামির ঘর থেকে বের হতে নিতেই তরির মুখোমুখি হতে হলো অরুকে। তরি অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই রামির ঘরে কি করছিস? অপ্রস্তুত হয়ে পড়লো অরু। আমতা আমতা করে বলল, আমার দরকার ছিল। তীক্ষ্ণ চোখে তাকালো তরি। সন্দিহান গলায় বলল, কি দরকার? অরু গাল ফুলিয়ে আছে। গোমরা মুখে বলল, এখন কি এই বাসায় আসতেও আমার অনুমতি নিতে হবে? তরি মৃদু হাসলো। বলল, অনুমতি লাগবে কেন? এই বাসায় আসতে তো তোকে নিষেধ করা হয়নি, শুধু সংসার করার অনুমতি নেই। অরু নাক ফুলিয়ে ঝাঁঝালো স্বরে বলল, আমি কি সংসার করতে এসেছি নাকি প্রয়োজন ছিল তাই এসেছি? তরি মিটিমিটি হেসে বলল, আচ্ছা ঠিক আছে, স্বামীর ঘর তার স্ত্রী আসবে, আমরা তো আর না করতে পারি না। অরুর গাল দুটো লজ্জায় আরক্তিম হলো।
রামের বউ বললেই তাকে লজ্জারা আষ্টে পিষ্টে ধরে, অথচ তার সাথে রামের তেমন মাখো মাখো সম্পর্ক কোনো কালেই ছিল না। এই বাড়ির প্রতিটি পুরুষ সদস্য আর মিঠুর সাথে তার সম্পর্ক বরাবরই ঝগড়ার। তাদের সাথে কথা শুরু হয় ঝগড়া দিয়ে, শেষটাও ঝগড়ার থামে। তবুও এই মানুষগুলোর চোখে নিজের জন্য ভালোবাসা খুঁজে পায় সে। ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল। তরির চোখ পড়ল ফ্লোরে। রামের দুটো শার্ট হামাগুড়ি দিচ্ছে। তরি আফসোসের সুরে বলল, স্বেচ্ছায় বিপদ ডেকে আনলি রামি, খাল কেটে ডেকে আনা কুমির তোকে আস্ত গিলে খাবে। নিশুতি রাত, একা শুয়ে আছে অরু। বার কয়েক তার ফোন ভাইব্রেট হলেও ফোন তুলল না সে। অজানা কারণেই তার লজ্জা লাগছে। রামি অনেকক্ষণ যাবৎ তাকে কল দিচ্ছে, তাও ভিডিও কল। বাবা ঘুমিয়ে পড়েছেন। মিঠু বাসায় ফিরল বেশ রাত করে। বসার ঘরের আলো জ্বলতে দেখে অরু বুঝলো মিঠু এসেছে। উঠে গিয়ে জিজ্ঞেস করলো, এত দেরি হলো যে? মিঠু যেন অরুকে এখানে আশা করেনি এমন ভাব করে কপালে ভাঁজ ফেলে বলল, কি ব্যাপার, তুই এখনো শ্বশুরবাড়ি যাসনি? আমরা তো বিয়ে দিয়ে দিয়েছি। অরুর তীক্ষ্ণ চোখের চাহনি বলে দিচ্ছে সে ক্ষেপে যাচ্ছে। মিঠু তাকে রাগানোর জন্য বলল, এমন চেয়ে আছিস কেন? দেখ, তুই যদি ভেবে থাকিস আমরা তোকে গয়নাগাটি দিয়ে প্রচুর টাকা খরচ করে ধুমধাম করে স্বামীর ঘরে পাঠাবো, তাহলে ভুল ভাবছিস। এমনিতেই ছোটবেলা থেকে এই পর্যন্ত তোর পেছনে কত টাকা খরচ হয়েছে তার হিসেব নেই। আমরা ভেবে রেখেছি হিসেব করে তোর বরের কাছে টাকাগুলো নেব। এতগুলো বছর তার বউকে যে আমরা পেলে পুষে বড় করলাম, আমাদের নিশ্চয়ই অনেক টাকা খরচ হয়েছে। অরু ফোঁস করে উঠল, 1 টাকা নয়, যদি বলো 1 পয়সা চাই সেটাও দিব না। মিঠু চোখ বড় করে বলল, তুই কি কিপটে বুড়ি রে ওরু? রামিকে তো অল্প দিনে কোটিপতি বানিয়ে দিবি। না বাপু, তোকে ঘরের চাল খাইয়ে লাভ নেই। রামির ঘরের অন্য ধ্বংস কর, তার এত টাকা খাবে কে? আমাকেও কিছু টাকা দান করিস। অরু খোঁচা মেরে বলল, তুমি না জমিদার, তাহলে ভিক্ষা করার স্বভাব কেন? তুই তো দেখছি একদিনেই দল পরিবর্তন করেছিস। রামির পক্ষে কি সুন্দর যুক্তি দাঁড় করাচ্ছিস। না, এই মীর জাফরকে কিছুতেই ঘরে রাখা যাবে না। ঘরের শত্রু বিভীষণ। অরু ছ্যাদ করে উঠল। বিছানার ঝাড়ু হাতে নিয়ে ছুটে এলো। তিন নিকটে আসার পূর্বেই মিঠু জীবন বাঁচাতে মরিয়া হয়ে উঠল। কৌশলে অরুর পেছনে চলে গেল। চুল ধরে টান দিতেই থেমে গেল অরু। হাত থেকে বিছানার ঝাড়ু ঝরঝর করে নিচে পড়ে গেল। সাথে খপ করে বসে পড়ল সে। ছোটবেলার মতোই ফ্লোরে গড়াগড়ি দিয়ে কাঁদছে। মিঠু দাঁত কিরমির করে বলল, নাটকবাজ ওঠ, এতটাও জোরে তোর চুল ধরিনি। অরু উঠছে না, একই ভঙ্গিতে শুয়ে কাঁদছে। বরং কান্নার তেজ আগের তুলনায় বেড়েছে। মিঠুর নজর বাবার ঘরের দিকে। বাবা জেগে গিয়ে মেয়ের নাটকবাজিতে গদগদ হয়ে এই বয়সে তার গালে দুটো থাপ্পড় বসাতে পিছপা হবেন না। আর যাই হোক, আল্লাহ চাইলে সে আগামী দিনের সংসদ সদস্য হবে। এই পর্যায়ে এসে বাবার হাতে মায়ের খাওয়া শোভা পায় না। শেষে ঘুষের ধার ধরল মিঠু। বলল, টাকা দেব, এবার উঠে যা। অরুর কান্নাকাটি থেমে গেল। সোজা হয়ে বসে বিরক্তি গলায় বলল, আরো আগে বলে দিলেই হতো, শুধু শুধু এতক্ষণ গড়াগড়ি করতে হলো। মিঠু উদাস হয়ে দেখছে ঘরে কত বড় ডাকাত তৈরি হয়েছে। অরু হাত পেতে বলল, দাও। মিঠু ওয়ালেট অরুর হাতে দিয়ে রুমে চলে গেল। চেক করে অরু মাত্র 2 টাকার একটা নোট ছাড়া কিছুই পেল না। ফোঁস করে মিঠুর দরজার সামনে দাঁড়ালো। তীব্র করাঘাত করে চেঁচিয়ে বলল, বেঈমান, বিশ্বাসঘাতক, আমার বিশ্বাসের মর্যাদা দিলে না। ফেরত দাও, আমার বিশ্বাস ফেরত দাও। মিঠু দরজা খুলল না। ভেতর থেকেই বলল, যা এখান থেকে। তোর বিশ্বাস বেচে আমি চানাচুর খেয়ে নিয়েছি। ভাঙাড়িওয়ালার কাছে যা। দিনরুরও আসবে, আজ ক্ষমা করে দিলাম। ক্ষিপ্ত গলায় কথাখানা বলে অরু আর দাঁড়ালো না। রুমে ঢুকে দরজা আটকে দিল। ফোন হাতে নিয়ে দেখলো রামের 12টা কল। ভেবেচিন্তে কল ব্যাক করলো। সাথে সাথে রিসিভ হয়ে গেল। অরু নিজেকে প্রস্তুত করার সময়ও পেল না। রামি ধমকে উঠল, বেয়াদব, ফোন তুলিসনি কেন? অরু দ্বিগুণ জোরে ধমকে উঠল, আমি বেয়াদব হলে তুমি ডাবল বেয়াদব। থাপ্পড়ে তোর দাঁত ফেলে দেব। আমি কি বেয়াদবি করেছি বল? তো আমি কি বেয়াদবি করেছি? তুই ভালো ব্যবহারই আর কবে করলি? তুই যে উন্নত জাতের বেয়াদব সেটা সবাই জানে। অরুর সম্মানে লাগলো কথাটা। ফিরতি তীর ছুঁড়ে বলল, তুমি যে উন্নত জাতের গরু এটাও গত 1 মাসে সবাই জেনেছে। এই বেয়াদব, আমাকে কোন দিক থেকে তোর গরু মনে হয়?
জীবনে সবচেয়ে বড় পাপ করেছি তোকে বিয়ে করে। মনে হচ্ছে অল্প দিনে আমাকে কবরের বাসিন্দা হতে হবে। হায়াত শেষ হলে এমনিতেই মরবে, নয়তো আমি টুটি চেপে ধরলেও ফরমালিন দেওয়া ফলের মতো চেয়ে থাকবে। রামি বলল, তুই বড় সাংঘাতিক মেয়ে। কোথায় স্বামী সেবা করবি তা না, তুই আমাকে মেরে ফেলতে চাইছিস, আমার শার্ট ধুয়েছিস। আমার কি ঠেকা পড়েছে? রামি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই সোজা কথার মানুষ না। ভিডিও কল দিচ্ছি, খবরদার লাইন কাটবি না বলে দিলাম। অরু রুমের আলো নিভিয়ে কল রিসিভ করলো। রামিকে দেখা যাচ্ছে স্পষ্ট। ছাইরঙা একটা টি শার্ট পরে শুয়ে আছে। অন্ধকারে কিছুই দেখতে না পেয়ে রামি বিরক্তি গলায় বলল, তোর চশমা ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, আলো জ্বালা। অরু তেরা জবাব দিল, পারবো না। আমাকে দেখার এত শখ কেন? রামি বিদ্রুপ করে বলল, আমি বেকার জনগণ, তোকে না দেখলে আমার পেটে ভাত পড়বে না। বেতন ভাতা দেবে না সরকার, আমাকে একমাত্র তোকে দেখার জন্যই হায়ার করা হয়েছে। মুহূর্তেই স্বর পাল্টে ধমকে উঠল, আমি কি করব না করব তাতে তোর অনুমতি নিতে হবে। আলো জ্বালা। আমি আলো জ্বালাবো নাকি জ্বালাবো না সেটা আমার ব্যাপার, তুমি বললেই কেন শুনতে হবে? তুই শুনবি না, তোর বড়টা শুনবে। বলে খট করে লাইন কেটে দিল অরু। মনে মনে পৈশাসিক আনন্দ পাচ্ছে। রামি কল দিচ্ছে, অরু ধরছে না। অনেকক্ষণ পর একটা মেসেজ আসলো, আমি বাসায় আসি একবার, বেয়াদবি শোধ করায় গন্ডায় তুলবো। নির্ঘুম রাত্রি কাটছে মিঠুর। ল্যাপটপে মুখ গুজে কিছু ইম্পর্ট্যান্ট কাজ শেষ দিয়ে বসলো। সেদিনের পর থেকে সুহা আর তার সামনে পড়েনি। মেয়েটা যে ইচ্ছাকৃত তাকে এড়িয়ে চলছে সেটা স্পষ্ট। মিঠু হাসলো। কতদিন নিজেকে আড়াল করবে? সংসদে একটি আসন পাওয়ার জন্য খেটে যাচ্ছে সে। কতটুকু সফল হবে জানা নেই, তবে চেষ্টার কমতি রাখছে না। এর মাঝে অবনীর কাছ থেকে সুহার নম্বরটা জোগাড় করে নিয়েছে। নম্বর তুলে ডায়াল করতে গিয়েও সময় দেখে ফোন রেখে দিল। কাল সকাল 10টায় এক জায়গায় গেস্ট হিসেবে নিমন্ত্রিত সে। সকালে নাস্তা করে অরুকে নিয়ে বেরিয়ে পড়ল। তাকে নামিয়ে দিয়ে নিজের কাজের উদ্দেশ্যে চলে গেল। অনুষ্ঠান থেকে 1 ঘন্টার মাঝে বেরিয়ে গেল মিঠু। কল পেয়ে চোখ মুখ শক্ত করে গাড়ি হাঁকিয়ে বলল, কপালের রগ দপদপ করে উঠছে। কলেজের মেয়েদের উত্তক্ত করা নিয়ে মিঠুর দলের কয়েকজন শত্রুপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। দুদলের হাতাহাতি এক পর্যায়ে তুমুল আকার ধারণ করেছে। সেখানেই যাচ্ছে মিঠু। কলেজ ক্যাম্পাসে ঢুকতেই ভিড় ঠেলে তাকে এগিয়ে যাওয়ার পথ করে দিল সাথে থাকা ছেলেপুলেরা। মিঠু কোনো দিকে না তাকিয়ে কোমর থেকে বেল্ট খুলে হাতে নিল। আহত বাঘের মতো হিংস্র হয়ে উঠল যেন। চোখ জোড়া রক্তিম হয়ে উঠেছে। মেয়েদের উত্তক্ত করা ছেলে দুটোকে বেধড়ক পিটালো। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম বৃষ্টিকণার মতো টপ টপ করে ঘুরছে। রিয়াজ অসুস্থ থাকায় তার পরিবর্তে সুজন সেসব দায়িত্ব পালন করছে। মিঠুর দিকে পানির বোতল এগিয়ে দিতেই হাত ধুয়ে বোতল ছুঁড়ে দিল তার দিকে। বোতল ক্যাচ করে মিঠুর সাথে এগিয়ে গেল। লম্বা কদমে সকলকে পেছনে ফেলেই গাড়ির কাছে এসে থামলো মিঠু। সুজন দৌড়ে এসে গাড়ির দরজা খুলে দিল। মিঠু গাড়িতে চড়তেই গাড়ি এগিয়ে গেল। কিছু দূর যেতেই ড্রাইভারকে চলে যেতে বলে নিজেই ড্রাইভিং সিটে বসলো মিঠু। সুহার অফিস টাইম শেষ, এখনই বাসায় ফিরবে সে। মিঠু স্পিড তুলনামূলক বাড়িয়ে সুহার অফিসের সামনে দাঁড়ালো। তখনই সুহা বের হলো অবনীর সাথে কথা বলতে বলতে। এতক্ষণের বিক্ষিপ্ত মেজাজ ঠান্ডা হয়ে গেল মিঠুর। শরীরে বয়ে গেল শীতল স্রোত। অপলক তাকিয়ে রইল সুহার পানে। তাকে এড়িয়ে সুহার রাস্তার ওপাশে গাড়ির জন্য দাঁড়ালো। মিঠু কল দিল সুহার নম্বরে। আননোন নম্বর দেখে প্রথমবার রিসিভ করেনি সুহা, দ্বিতীয়বার রিসিভ করে সালাম দিল। মিঠু সালামের জবাব দিয়েই বলল, গাড়িতে আসুন। সুহার বুঝতে বাকি রইল না কে তাকে কল দিয়েছে। চোখ মুখ কঠিন করে একবার রাস্তার বিপরীত পাশের গাড়িটি দেখে শক্ত হয়ে নিজ জায়গায় দাঁড়িয়ে রইল। কান থেকে ফোন নামিয়ে সাথে সাথে সুইচ অফ করে দিল। আজ রিক্সায় উঠে পড়ল সুহা। যদিও রিক্সা ভাড়া তুলনামূলক বেশি, তবুও আজ মিঠু থেকে নিজেকে আড়াল করতে রিক্সা নিল। তা দেখে হাসলো মিঠু। সুহা বাসায় এসে গোসল সেরে নিল। বাইরে প্রচুর গরম পড়েছে। জামা কাপড় মেলে দিতে বারান্দায় গিয়েই থমকে গেল। পরিচিত গাড়িটি নিচে দাঁড়িয়ে আছে। ভেতরের কাউকে দেখা না গেলেও সুহা বুঝে গেল ভেতরে মিঠু আছে। রুমে ফিরে ফোন হাতে নিয়ে সুইচ অন করে মিঠুর নম্বরে কল দিল। সাথে সাথেই রিসিভ হলো। সুহা এক নাগাড়ে বলে গেল, আপনি এভাবে এখানে দাঁড়িয়ে আছেন কেন? কি চাইছেন আপনি? মিঠু জানালার দিকে তাকিয়ে রইল। ওখানে একটু আগে সুহা ছিল, এখন কাউকেই দেখা যাচ্ছে না। তবুও সে নজর স্থির রাখলো। ধীর গলায় বলল,
আমি তো আপনার কাছে আসিনি সুহা, আমি আমার সুখের কাছে এসেছি। এখন থেকে রোজ তার কাছে আমায় আসতে হবে। জোরে সোরে বাতাস বইছে, আকাশে মেঘের ঘনঘটা। খানিক বাদে বৃষ্টি নামবে বলে জানালার ফাঁকে একবার চোখ বুলিয়ে দেখলো সুহা। মিঠুর গাড়ি এখনো দাঁড়িয়ে আছে। সাথে সাথে ফোনের মেসেজ টিউন বেজে উঠল। স্ক্রিন অন করতেই ভেসে উঠল মিঠুর মেসেজ। আমাকে দেখছেন সুহা? আমিও দেখছি এক বিষণ্ণ চাঁদকে। সুহা জানালার পাশ থেকে দ্রুত সরে গেল। মিঠুর মেসেজকে অগ্রাহ্য করে ফোন রেখে বসে রইল থম মেরে। সে কিছুতেই সামনে এগোতে চায় না। শূন্যে ছেড়ে দিয়েছে জীবন। নিজেকে আড়াল করতে সিদ্ধান্ত নিল বাসা পরিবর্তন করার। পরক্ষণেই নতুন বাসা নেওয়ার ঝামেলা মাথায় আসতেই তপ্ত শ্বাস ছাড়ল। এই বাসাটা নিতে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। ইবতেসামের বাহ্যিক আচরণ দেখে তাকে ভালো মানুষ মনে হলেও তার ভেতরটা সুহার অজানা। একজন মানুষ আমাদের যতটুকু দেখায় আমরা ঠিক ততটুকুই দেখি, বিশ্বাস করি। পরবর্তীতে ইবতেসাম যে তাকে বিপদের মুখে ঠেলে দেবে না তার কি নিশ্চয়তা আছে? সুহা আপন ভাবনায় বিভোর হয়ে থাকে। জীবনে করা চরম ভুলটা তাকে তাড়া করে বেড়ায়। সন্ধ্যা নামার আগে সুহা আড়াল থেকে আরো একবার বাইরে তাকালো। এখন আর গাড়িটি দেখা যাচ্ছে না। অস্পষ্ট থেকে ক্রমশ সামনের দিকে এগিয়ে গ্রিলে হাত রাখলো। ঝমঝমিয়ে বৃষ্টি নামলো ধরণীর বুকে। সুহা বৃষ্টির পানিতে হাত বাড়িয়ে দিল। বহুদিন পর আজ আবার বৃষ্টি দেখে তার ভালো লাগছে। ভেজার ইচ্ছে হচ্ছে ভীষণ। একটা ভয় থেকেই তার ভেজা হলো না। নাজুক শরীর অল্পতেই অসুস্থতায় ডুবে যায়। অসুস্থ হলে নিজেকে নিজে ছাড়া দেখার মতো আর কেউ নেই। এসব ভেবেই মনের সুপ্ত ইচ্ছেটাকে মাটি চাপা দেয়। অন্ধকার ছাপিয়ে ঝলমলে রোদ উঠেছে আকাশে। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা দুজনের দিকে তাকিয়ে মুচকি হাসলো তরি। জানালার পর্দা দুহাতে সরিয়ে দিতেই সূর্যের আলো এসে চোখে পড়ল। চোখ মুখ কুচকে বাবার বুকে মুখ মিশিয়ে দিল অমি। মাহমুদ নিজেও চোখ কুচকে নিল। চোখে আলো শুয়ে যেতেই ক্ষীণ চোখে তাকালো তরির দিকে। স্বভাব সুলভ ঠান্ডা গলায় শুধালো, আমাদের দুজনের সাথে তোমার কিসের শত্রুতা? তরি হেসে বলল, আমাকে রেখে বাবা ছেলে আরাম করে ঘুমাচ্ছেন, এটা আমার সহ্য হলো না। অমির ঘুম হালকা হয়েছে। বাবার বুকে থেকেই চোখ কষলে জবাব দিল, তুমিও আসো, একসাথে ঘুমাবো। আমিও তোমাদের সাথে যোগ দিলে সকালের নাস্তা কি তৈরি করবে? অমি ভাঙা গলায় বলল, মা আছে। তরি নিষ্পাপ চেহারা বানিয়ে বলল, মা একা একা কাজ করবে, আম্মু না গেলে তো পিটটি দেবে। অমি গোল গোল চেহারা নিয়ে পিটপিট করে তাকালো। মিষ্টি কণ্ঠে বলল, মা ভালো, পিটি দেবে না। তরি বলল, আচ্ছা এখন উঠে পড়ো। অমির এখন বিছানা ছাড়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই। সে বাবার দিকে আরেকটু চেপে ছোট ছোট দুহাতে গলা জড়িয়ে ধরলো। বলল, আমি আর পাপা ঘুমাবো, উঠবো না। তরি অমিকে টেনে তুলতে গিয়ে ব্যর্থ হলো। মাহমুদ অমি দুজনই একজোট হয়ে তরির বিপক্ষে লড়ে যাচ্ছে। দুজনকে তুলতে গিয়ে সে নিজেই পাশে ধপ করে বসে পড়ল। অমি খিলখিল করে হেসে উঠল। মাহমুদও হাসছে। তরি কান্নামাখা গলায় বলল, উঠো না বাবা, ব্রাশ করিয়ে দিচ্ছি, নয়তো দাঁতের পোকা হবে। অমি উঠে বসলো। মাহমুদকে হা করিয়ে দাঁত চেক করে তরির দিকে তাকিয়ে বলল, পাপারও দাঁতে পোকা নেই তো? তরি বলল, তোমার পাপা তো ভোরে নামাজ পড়তে উঠে ব্রাশ করে ফেলেছে, তুমি এখন বাকি। অমি গালে আঙুল ডুবিয়ে কিছু একটা ভাবলো। বলল, আমি ব্রাশ করব না, আগে দেখবো দাঁতে পোকা হলে কেমন লাগে। তরি কপাল চাপড়ে বলল, তুমি কি আমার ছেলে নাকি অরুর? স্বভাব দেখি তার মতোই হচ্ছে। মাহমুদ শব্দ করে হাসলো। বলল, জন্মের পর থেকেই তো অরুর আমি মিঠুকে দেখে এসেছে। স্বভাবটা তাদের মতো হওয়া অস্বাভাবিক কিছু নয়। অরুর পড়াশোনার পাশাপাশি রুটিনে আরো একটি বিষয় যোগ হয়েছে, রামের সাথে কথা বলা। একদিনও দুজনের ভালোভাবে কথা হয় না। প্রতিদিন কাটে ঝগড়ায়। ক্লাস শেষ দিয়ে বের হতেই একজন সহপাঠী এগিয়ে এসে বলল, আরো বিয়ে করে ফেলেছো? অপরজন বলল, আবির ভাইয়ের সাথে তো মাস 2-1 আগেই বিয়ে হলো তোমার, তাহলে এখন আবার? অরু মৃদু হেসে বলল, যার সাথে বিয়ে হয়েছে তার সাথেই স্ট্যাটাস দেয়া আছে, লোক মুখে শোনা কথা বিশ্বাস করতে নেই। কাল রাতেই রামি ম্যারেড স্ট্যাটাস শেয়ার করলো। সেখান থেকেই সবাই অরুর বিয়ের ব্যাপারে অবগত হলো।
যাদের মনে আবির পূর্বে সন্দেহ ছড়িয়েছে তাদের মনে প্রশ্ন জমা হচ্ছে। অরু পাশ কাটিয়ে চলে এলো। গোসল করে এসে প্রথমেই খেয়ে নিল। আজ সকালেও খাওয়া হয়নি, পেটে প্রচুর খিদে ছিল। পড়তে পড়তেই চোখের পাতা ভারী হয়ে উঠল। টেবিলে মাথা রেখে চেয়ারে বসেই ঘুমিয়ে পড়ল অরু। তার ঘুম ভাঙল রাত 8টায়। ফোনের শব্দে হুড়মুড়িয়ে উঠল। রামির ফোন। সময় দেখে চোখ চড়ক গাছ। জুমান তাকে একবারও ডাকেনি। মেয়েটার উপর মেজাজ খারাপ হলো। সেই মেজাজ ছাড়লো রামির উপর। কল রিসিভ করেই ঝাড়ি দিল। ভিডিও কল দিতে কে বলেছে? আমি এখন পড়াশোনা করব। রামি আজ নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করলো। প্রতিদিন দুজন ঝগড়া করেই কাটিয়ে দেয়। স্ক্রিনে অরুর ফোলা চোখ জোড়া দেখা যাচ্ছে। তৈলাক্ত মুখ, এলোমেলো ভাবে ছড়িয়ে আছে চুল। এখন আর চোখে চশমা নেই। ঘুমানোর সময় খুলে রেখে দিয়েছে অরু। রামি এই এলোমেলো মেয়েটাকে মনোযোগ দিয়ে দেখছে। এখন সে দেশের বাইরে আছে। গোসল করেই অরুকে কল দিল। শান্ত স্বরে বলল, রেগে আছিস কেন? অরু উত্তর খুঁজে পেল না। হাই তুলে থমথমে গলায় বলল, রাগ করতে যাব কেন? চলে আসে। অরু নিজেও রাগের কারণ স্পষ্ট খুঁজে পায় না। একজনের উপর রেগে থাকলে তার সবার উপর ঝাড়বে। রামি বলল, তোকে দেখে মনে হচ্ছে রেগে আছিস। পড়ার প্রেশার খুব বেশি? এবার রাগ গিয়ে পড়ল পড়ার ওপর। রাগে গজগজ করতে করতে অরু বলল, জীবনে এত পড়া কেন থাকতে হবে? একটা বই থাকবে, মাসে 2-3টা ক্লাস থাকবে, শেষ। এত কেন পড়তে হবে? রামি ঠান্ডা গলায় বলল, আচ্ছা, মিঠু বা ভাইয়াকে বলে দিচ্ছি কোথাও গিয়ে ঘুরে আয়, ভালো লাগবে। আমার সময় নেই। রামি ঠোঁট টিপে হাসলো। একটু আগে নিজেই পড়া থেকে বাঁচার উপায় বলছিল, এখন নিজেই পড়ায় ডুবে থাকতে চাইছে। অরু গরম চোখে তাকিয়ে বলল, হাসছো কেন তুমি? রামি বলল, এমন তেঁতুল গাছের ভূত হয়ে বসে থাকলে কি করবো? চুল বাঁধছিস না কেন? অরুর কেন যেন রাগ হলো না। গাল ফুলিয়ে বলল, চুল বাঁধার সময় পাইনি, ঘুম ভেঙেছে তোমার ফোন কলের শব্দে। এখন অ্যাসাইনমেন্ট করতে হবে বসে বসে, কালই জমা দিতে হবে। এখন ফোন রাখো। রামি বলল, আমি কলে থাকছি, তুই অ্যাসাইনমেন্ট তৈরি কর। অরু কথা বাড়ালো না। রামিকে কলে রেখেই একটা ক্লিপ দিয়ে চুল আটকে নিল। চা বানিয়ে 1 কাপ নিজের জন্য নিয়ে নিল। জুমানকে দিল না। মেয়েটার উচিত ছিল তাকে জাগিয়ে দেওয়া। বিকেল থেকে মোট 4 ঘন্টা ঘুমিয়েছে সে। কাজের ফাঁকে ফাঁকে চায়ের কাপে চুমুক দিচ্ছে অরু। রামি মুগ্ধতা নিয়ে তাকিয়ে রইল। অরুকে ভীষণ মিষ্টি দেখাচ্ছে। যখন রেগে গিয়ে কোমর বেঁধে ঝগড়ায় নামে তখন তাকে আরেকটু রাগিয়ে দিতে ভীষণ ভালো লাগে রামির। ছোট থেকেই সবার সাথে ঝগড়ায় পারদর্শী মেয়েটা। কিছু বললেই তেলে বেগুনে ছট করে ওঠে। অ্যাসাইনমেন্ট শেষ করতে করতে রাত 2টো বাজলো। এতক্ষণ কলে ছিল রামি। বিকেল 4টায় তার ফ্লাইট। অরুকে জিজ্ঞেস করলো, তোর জন্য এখান থেকে কিছু আনবো? অরু বই খুলে বসলো। একবার স্ক্রিনে তাকিয়ে বলল, কি আনবে? আমার তো এখন কিছু লাগবে না। রামি বলল, আচ্ছা, এখন ঘুমিয়ে যা, ভোরে উঠে পড়তে পারবি। এখন জেগে থাকলে ক্লাসে ঘুম পাবে। অরু বলল, আচ্ছা, এখন কল কাটো। ঠিক আছে বলে রামি কল কেটে দিল। সকাল 10টায় বের হলো শপিং মলে। অরুর জন্য পছন্দ মতো বেশ কিছু কেনাকাটা করলো। অমি আর ঈশিতার জন্য কেনাকাটা করলো। শপিং মল থেকে বের হওয়ার সময় চোখ গেল বাদিকে। একটা কালো রঙের ড্রেস পছন্দ হলো, সেটাও অরুর জন্য নিয়ে নিল। এই প্রথম তার নিজের পছন্দে অরুর জন্য কেনাকাটা করা। রামি উৎফুল্ল মেজাজে কেনাকাটা করে রেস্টুরেন্টে ঢুকলো দুপুরের খাবার খেতে। আজ বাড়িঘর শান্ত, কোথাও বিন্দুমাত্র অমির শব্দ নেই। বাসায় থেকেও না থাকার মতো ঈশিতার পাশে বসে আছে ভদ্র বাচ্চা হয়ে। খটকা লাগলো ঈশিতার। আগাগোড়া অমিকে পর্যবেক্ষণ করে ভুরু কুঁচকে নিল। সন্দিহান গলায় বলল, আমি আজ এত ভদ্র কেন? অমি নিষ্পাপ মুখশ্রী নিয়ে বলল, কে দুষ্টুমি করে ইসু আপু? ঈশিতার কুচকানো ভুরু জোড়া শিথিল হলো। তার আর বুঝতে বাকি নেই অমিতা গ্রেট ভদ্র বাচ্চা কোনো একটা অঘটন ঘটিয়ে এসে বসে আছে। স্বাভাবিক অবস্থায় সে কখনোই ঈশিতাকে আপু বলে না, বাকিদের মতো ইস্যু ডাকে। প্রথম প্রথম দাদু আপুর মুখ থেকে শুনে সবাইকে নাম ধরে ডাকতো। এখন অবশ্য ঠিক হয়েছে। ঈশিতা বলল, বল কি করেছিস? অমি ঈশিতার আরেকটু গা ঘেঁষে বসলো। বলল, তুমি আমায় ভালোবাসো না ইসু আপু? ঈশিতা মুখ ভেঙচি কেটে বলল, তুই আমাকে সম্মান দিয়ে কথা বলিস, তোকে কেন ভালোবাসবো? অমি গাল ফুলিয়ে বলল, আমি তোমার একটা মাত্র ভাই, বলো ভালোবাসো না? রান্নাঘরে এলো তরি।
মিনিট 10 পূর্বে এদিক থেকে ঝনঝন করে কিছু পড়ার শব্দ পেয়েছিল। হাতে কাজ থাকায় উঠে আসতে পারেনি। রান্নাঘর চেক করে বুঝলো শব্দের উৎস রান্নাঘর নয়। বেরিয়ে যেতেই জুতার নিচে উঁচু নিচু কিছু অনুভূত হলো। তাকিয়ে দেখলো ফ্লোরে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে বিন্দু বিন্দু কাচের টুকরো। মাথা তুলে ডান দিকে শোকেসের দিকে তাকালো। আশেপাশে ভালোভাবে তাকিয়ে অমির বল খুঁজে পেল। তরি নিচু হয়ে আগে ভাঙা কাজ পরিষ্কার করলো। ছেলেটাই যে এই অকাজ করেছে তার বুঝতে বাকি নেই। সবার আগে ইরার ঘর খুঁজলো। অমি কোনো দোষ করলেই ইরার কাছে লুকিয়ে পড়ে। ইরাকে ঘুমাতে দেখে চলে এলো তরি। সেখানে অমি নেই, আয়শা সুলতানার ঘরও নেই। চুপি চুপি চলে গেল ঈশিতার ঘরে। ঈশিতার সাথে কিছু একটা নিয়ে কথা বলছে অমি। তরি পেছন থেকে আলতো হাতে কান টেনে ধরলো তার। কপাট রাগ দেখিয়ে বলল, শোকেসের গ্লাস কে ভেঙেছে? অমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, আমার কান ছিঁড়ে যাচ্ছে, আমি ব্যথা পাচ্ছি। সুচালো নজরে তাকিয়ে ছেলের নাটকবাজি দেখলো তরি। অর থেকে কোনো অংশে কম নয়। ঢিলে হাত আর একটু ভিড়িয়ে ধরে বলল, খুব ব্যথা পাচ্ছ না? শোকেসের গ্লাস কেন ভাঙলে? অমি অভিনয় বাদ দিয়ে সত্যি কাঁদো কাঁদো চোখে তাকালো। কান্না মাখা গলায় বলল, আমি ভাঙিনি আম্মু, ইস্যু ভেঙেছে। অতঃপর চোখ দুটোর আকার বড় করে বলল, এই দেখো আমি দেখেছি, এই চোখ দুটো দিয়ে দেখেছি। ঈশিতা হতভম্ব হয়ে গেল। নিজের ঘাড়ে দোষ আসতেই নিজের হয়ে সাফাই দিল তরিকে। মামনি আমি। ঈশিতা, তোমার বল বের করে গ্লাস ভেঙেছে, এটাই বলতে চাইছো? তরির চোখের দিকে তাকিয়ে ঢোক গিলল অমি। ভয় কাতরে চোখে তাকিয়ে বলল, ইস্যু কিছু করেনি, আমিও করিনি, বিড়াল করেছে, আমি দেখেছি। তরি বেশিক্ষণ হাসি চেপে রাখতে পারল না। আড়ালে মুখ লুকিয়ে হেসে অমির দিকে ফিরল। গম্ভীর হয়ে বলল, বিড়ালের নাম কি অমি? অমি গাল ফুলিয়ে রেখেই ওপর নিচ মাথা দুলিয়ে স্বীকারোক্তি দিল, বিড়ালের নাম অমি। দুদিন ধরে পড়াশোনার ঝামেলায় কারোর সাথে কথা বলা হয়নি অরুর। রামিকেও পুরো দস্তর ইগনোর করে গিয়েছে। আজ আর ইগনোর করা গেল না। কল রিসিভ করতে রামির উৎকণ্ঠিত স্বর শোনা গেল, গত 2 দিন তোকে কল মেসেজ করেছি, তুই দেখিসনি? অরু শান্ত গলায় জবাব দিল, গত 2 দিন একটু বেশি প্রেসার ছিল। ধমকের সুর শোনা গেল, তাই বলে তুই আমাকে জানাবি না? আমি টেনশনে আতপাগল হয়ে গিয়েছি। অরু মিটিমিটি হেসে বলল, পাবনায় একটা সিট বুকিং দেব। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ার শব্দ পেল অরু। রামি নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখলো। মন্থস্বরে বলল, 2 সিট বুকিং দিবি প্লিজ? আমার বউ না থাকলে ডাক্তাররাও আমাকে সামলাতে পারবে না। অরুর নিকট কথাখানা অতিরিক্ত ঠান্ডা শোনালো, জমাট বাঁধার মতো ঠান্ডা। রামির সাথে ওই হুটহাট ধমক আর ঝগড়াঝাটিতেই সে কমফোর্ট ফিল করে। এতটা কোমলতা তার সয় না। অরু তখন ভিন্ন জগতে চলে যায়। লজ্জারা তার নিকট ভয়ঙ্কর নিমন্ত্রণ প্রত্যাশা করে। নিজের সত্তা থেকে বেরিয়ে যাওয়ার পূর্বেই অরু নিজেকে আঁকড়ে ধরে। লজ্জা থেকে বাঁচতে মুহূর্তে ফিরে যায় নিজের রণচণ্ডীর রূপে। তেতে উঠে বলল, আমি তোমার সাথে যাব কোন দুঃখে? পাগল তো আমি নই, তুমি। রামি বলল, সে কি অরু, তুই এমন ছ্যাদ করে উঠছিস কেন? আমি তো আমার বউয়ের কথা বলেছি, তুই কি আমার বউ বল? অরু নিজের জালে নিজেই ফেসে গেল। চুপসে যাওয়া গলায় ইতি উতি করে বলল, তো আমাকে ছাড়া আর কয়টা বিয়ে করেছো? তুই আমার বউ, তাহলে আমায় প্রাপ্য সম্মান দিচ্ছিস কোথায়? পুরোপুরি আমাকে ইগনোর করে যাচ্ছিস, যেন আমি কোনো বখাটে, তোকে দিন রাত বিরক্ত করি। অরু উঁচু গলায় করে বলল, বখাটির থেকে কম কিসে? নিজের সম্মান খোঁজো, আমাকে সম্মান দাও তুমি। তোকে আমি কিভাবে অসম্মান করলাম? এই যে আমাকে তুই করে ডাকছো, এটা কি অসম্মান নয়? রামি অবাক হয়ে বলল, তো তোকে কি বলে ডাকবো? আপনি ডাকবে, আমি ছোট থেকেই তোমাকে বড় হতে দেখেছি। রামি ভেবে পেল না কথাটা কি তার বলা উচিত ছিল নাকি অরুর। নিজেই নিজের কপাল চাপড়ালো। সে তো ভুলে গিয়েছে তার বউ অরু, আর কেউ নয়। সরকার যেখানে নারী, সেখানে তার কথার 2 টাকা মূল্য পাবে ধারণা করাও বোকামি। একে বিয়ে করার উসিলায় মিঠু তার কাছ থেকে মোবাইল হাতানোর অভিযানে নেমেছে। যুদ্ধক্ষেত্রে অস্ত্র হিসেবে থাকছে ফোন কল।
কন্ট্রাক্ট করার সুযোগ হলেই ফোনের কথা মনে করিয়ে দেয় মিঠু। কেবল তরি আপু ছাড়া বাকি দুটোই ধান্দাবাজ। সে ফোন চেয়ে যাচ্ছে, অথচ তার বোনের পাত্তা দেওয়ার খবর নেই। অতিষ্ঠ হয়ে দাঁতে দাঁত চেপে বলল, বড় আপা, আপনি আমায় ছোট থেকে বড় হতে দেখে বড়ই উপকার করেছেন, কিন্তু আপনাকে তুই বলার অপরাধে আমি মোটেও অনুতপ্ত নই। অরু গম্ভীর স্বরে বলল, বাড়ি এলে তোমার গর্দান নেওয়া হবে। রামের রাগী স্বর পাল্টে গেল। অনুনয় করে বলল, প্লিজ গর্দানটা তোমার হাতেই নিও। অরু যেন কানে ভুল শুনল। রামি তাকে একটু আগে কি বলে রেখেছে? তুমি? মিঠুর দৈনিক রুটিনে নতুন আরেকটি কাজ যুক্ত হয়েছে। রাতের সব কাজ গুছিয়ে সুহার বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা। মেয়েটা বড্ড পাষাণ, কিছুতেই তার মন গলে না। মিঠুর মনে হলো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে সুহার মুখ দিয়ে হ্যাঁ শব্দটি বের করা। সেই কখন থেকে নিচে দাঁড়িয়ে আছে, অথচ একটিবার জানালায় পর্যন্ত আসছে না। কানে মুঠোফোন চেপে গাড়ির কাছ নামিয়ে বসে আছে। ব্যাকুল দৃষ্টি ঘুরে ফিরে সুহার জানালায় গিয়ে নিবদ্ধ হচ্ছে। অনেকক্ষণ যাবৎ সুহার ফোনে রিং হচ্ছে, সে ফোন তুলছে না। কল কেটে গিয়ে আবার রিং হচ্ছে। রাত গভীর হলেও শহরের মানুষগুলোর জন্য তেমন একটা সময় নয়। কয়েকদিন যাবৎ ইবতেসাম তার বাসার নিচে এসে দাঁড়িয়ে থাকে। এভাবে কতদিন? বাড়িওয়ালা যদি জানতে পারে রাত বিরেতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটি তার জন্য আসছে, তবে বাসা ছাড়তে বাধ্য করবেন। এমনিতেই সবাই জানে সে বিবাহিত, হাজবেন্ড দেশে নেই। এখন না হয় আবার পরকীয়ার অভিযোগ উঠে তাকে বাসা ছাড়তে হয়। এতক্ষণের চঞ্চল মুঠোফোনটি নির্জীব হয়ে পড়ে রইল। এখন আর কল আসছে না। 5 মিনিট এভাবে অতিবাহিত হলো। সুহা ধীর পায়ে জানালার পাশে আড়াল হয়ে দাঁড়ালো। দেখতে চাইলো ইবতেসাম আছে কিনা। মানুষটি এখনো যায়নি। ঘরে মৃদু আলো জ্বালানো। জানালার পাশটা বলতে গেলে অন্ধকার, সেখানটায় খুব একটা আলো নেই। ওখানে দাঁড়িয়ে ইবতেসামকে দেখলো পলকহীন, ফোনে কিছু একটা করছে। সুহার ফোন হাতেই ফোন ছিল। টুংটাং শব্দে নোটিফিকেশন আসতেই তার চমক কাটলো। স্ক্রিনে তাকিয়ে দেখলো সেই নম্বর থেকে বার্তা এসেছে। দূর থেকে দেখছেন কেন সুহা? আমি চাই আপনি খুব কাছ থেকে আমায় দেখুন। আপনি সেটা মানতে পারবেন না, অথচ আড়াল থেকে চোখের তৃষ্ণা মেটাবেন। তা তো হয় না সুহা। সুহা থমকে গেল। ভেবেছিল প্রায় অন্ধকারে দাঁড়িয়ে থাকা জায়গায় তার অবয়ব বোঝা যাবে না। সে বুঝতেই পারল না অন্ধকারে তাকিয়ে থাকতে থাকতে ইবতেসামের চোখ সয়ে এসেছে। অল্প আলোয় সুহার ছায়া স্পষ্ট বোঝা যাচ্ছে। জানালার পাশ থেকে সরে গেল না সুহা। ফোন কানে চেপে স্পষ্ট রাগ নিয়ে নিচে তাকিয়ে রইল। সুহার ফোন পেয়ে মিঠুর হাসি প্রশস্ত হলো। গভীর স্বরে বলল, বলুন সুহা। সুহা তেজি গলায় বলল, কোথায়? মিঠু বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বুজে হাসলো। ছোট করে বলল, হৃদয়ে। তবে আপনার ডাক্তার দেখানো উচিত। আমি তো ডাক্তার দেখাতেই চাই, তবে কিছুতেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না। সুহার রাগে ক্রমশ উত্তেজিত হয়ে পড়ছে। বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করলো। শান্ত গলায় বলল, আপনি জানেন আমি অন্য কাউকে ভালোবেসেছি। মিঠু চোয়াল শক্ত করে নিল। কঠিন গলায় বলল, সে আপনার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ আমি হতে চাই এবং হব। সুহা বলল, আমি যদি আপনার না হয়ে অন্য কারো হয়ে যাই? মিঠুর স্বরে দৃঢ়তা, পাওয়ার আকাঙ্ক্ষা। আমি হিনা, অন্য কোনো পুরুষ আপনার না হোক, কেবল আমার বুকে আপনার ঠাঁই হোক। ব্রেক টাইমে কফিতে চুমুক দিতে দিতে অবনীর সাথে খোশ গল্পে মেতেছে সুহা। অবনী ইনিয়ে বিনিয়ে ইবতেসামের কথা জিজ্ঞেস করতে চাইলো। কোথা থেকে শুরু করবে ভেবে পেল না। সুহা তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করলো অবনীকে। শান্ত হয়ে জিজ্ঞেস করলো, কি জানতে চাস? এতটা মোচড়ামুচড়ি না করে বলে ফেল। অবনী অপ্রস্তুত হাসলো, দ্বিধা নিয়ে বলল, ইবতেসাম। এতটুকু বলেই ঢোক গিলে নিল। এই মুহূর্তে সুহাকে তার বড্ড ভয় হচ্ছে। মেয়েটা কেমন শান্ত হয়ে তাকিয়ে আছে। সুহা তপ্ত শ্বাস ছেড়ে বলল, আমি রীতিমতো বিরক্ত, নিজেই নিজের উপর বিরক্ত, ইচ্ছে করে পালিয়ে বেড়াতে। অবনী একটু সাহস করে সুহার হাতে হাত রাখলো। চোখের ইশারায় আশ্বস্ত করে বলল, জীবনকে একবার সুযোগ দিয়ে দেখ। অতীত ভুলে বর্তমানকে আঁকড়ে ধরার চেষ্টা কর। এইভাবে জীবন চলে না সোয়া। হয়তো আমি তোকে নিয়ে আজ ভাবছি, যখন আমি বিয়ে করে সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাব, তখন সব কিছুর চাপে তোর কথাটাও ভুলে যাব।
তাই বলে যে একেবারেই ভুলে যাব তেমন নয়। সারাদিন তো আর তোকে নিয়ে ভাবার সময় পাবো না। সোহা অদ্ভুত চোখে তাকিয়ে রইল। তার মাথায় কি চলছে সেটা আন্দাজ করতে পারল না অবনী। চুপচাপ কফি শেষ করে সময় দেখলো, আরো 5 মিনিট সময় আছে। সোহা নিজের ডেস্কে গিয়ে বসলো। কাজ করতে করতে এক সময় তার হাত থেমে গেল। কিছু একটা ভাবনা তাকে থামিয়ে দিল। সাদাত অফিসের জন্য বের হচ্ছে। ঈশিতার স্কুল যাওয়ার সময়। ইউনিফর্ম পরে বেরিয়ে এলো। এক্ষুনি তার স্কুলের গাড়ি এসে পড়বে। সে বায়না ধরলো আজ পাপার সাথে বের হবে। সাদাত মেয়েকে নিয়ে বের হলো। পাপার কনিষ্ঠ আঙুল মুঠিবদ্ধ করে নিল ঈশিতা। দুটো বিনুনি ঝুলিয়ে হেঁটে যাচ্ছে আপন খেয়ালে। সাদাত এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার আর মেয়ের বন্ধী হাত জোড়ায়। ভীষণ ভালো লাগছে। যেদিন ঈশিতাকে প্রথম কোলে নিয়েছিল সেদিনই মনে হয়েছে তার জীবন পরিপূর্ণ। বাবা হওয়ার স্বাদ পূর্ণ হওয়ার মাঝে যে একটা অদ্ভুত তৃপ্তি আছে, সাদাত এখন পর্যন্ত সেই তৃপ্তিটা অনুভব করে। না করে তখনই মনে হয় কি যেন চেয়েছি, আমি তারে পেয়েছি। ইরা দরজায় দাঁড়িয়ে বাবা মেয়ের অদৃশ্য হওয়া দেখলো। ঈশিতা হুট করে এক থমকে যাওয়া প্রশ্ন করলো, আচ্ছা পাপা, সবাই আমাকে কেন বলে আমি তোমাদের মেয়ে না? তুমিই বলো পাপা, আমি তো তোমাদেরই মেয়ে। সাদাতের হৃদস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। মেয়েকে জবাব দেওয়ার জন্য নিজেকে প্রথমে শান্ত করা জরুরি। বড় দম নিয়ে আলতো হাসলো। ঈশিতার গালে হাত রেখে বলল, সবাই তোমায় খ্যাপানোর জন্য দুষ্টুমি করে বলে, তুমি কখনো এসবে রাগ করবে না। তোমার ছোট চাচুকে ও সবাই ছোটবেলায় এসব বলে খ্যাপাতো, তাই বলে কি তোমার চাচু এসব মাথায় নিয়েছে? ঈশিতা ফিক করে হেসে ফেলল। উৎসুক হয়ে বলল, ছোট চাচুকেও এসব বলতো? ছোট চাচুও তো আমিকে এটা বলে থাকে। সাদাদের বুকের ওপর থেকে বোঝা নেমে গেল। প্রত্যুত্তরে সেও হাসলো, বলল, হ্যাঁ, ছোটবেলায় সবাইকেই বড়রা দুষ্টুমি করে এসব বলে থাকে। মাথা দুলিয়ে এগিয়ে গেল ঈশিতা। সে জানে পাপা তাকে মিথ্যা বলবে না। সে প্রফুল্ল চিত্তে এগিয়ে গেল। অরো ক্লাস শেষে বের হলো। বন্ধুদের সাথে আজ কিছুক্ষণ আড্ডা দিয়ে হলে ফিরবে। সবার হাতে হাতে টং দোকানের চা। খুব আয়েশ করেই সবাই এক একটা চুমুক বসাচ্ছে। মিথুন টাইমার অন করে বন্ধুদের নিখুঁত সময়ের ছবি ক্যামেরা বন্দি করলো। অরো চশমার ফাঁক দিয়ে ঝাপসা কিছু দেখলো। চোখ বুঝে আবারও তাকালো। হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে আসছে রামি। নিজের ভ্রম ভেবে সবার সাথে আড্ডায় মনোযোগ দিল। বেশিক্ষণ মনোযোগ ধরে রাখতে পারলো না। রামি পেছনে দাঁড়িয়ে ডেকে উঠল, অরু সহ তার সব বন্ধুরা পেছনে তাকালো। সবাই রামিকে আগেও অরুর সাথে দেখেছে, বিয়ের পর ছবিও দেখেছে। সেক্ষেত্রে চিনতে অসুবিধাও হয়নি। রামি এগিয়ে এসে অরুর পাশে দাঁড়ালো। তার দিকে উৎসুক চোখে তাকিয়ে থাকা সকলের উদ্দেশ্যে চমৎকার হাসি উপহার দিল। বিনিময় হলো কুশলাদি। অরুকে বলল, সবার সাথে আড্ডা শেষ হলে আমাকে একটা কল দিস। অরুর বন্ধুরা সমস্বরে বলে উঠল, তার প্রয়োজন নেই। আপনার বউকে এখনই নিয়ে যেতে পারেন। আমরা প্রতিদিনই একে অপরের দেখা পাই। রামি কৃতজ্ঞতার হাসি হাসলো। অরু সবাইকে বিদায় জানিয়ে রামির পাশে পা মিলিয়ে হাঁটলো। রামি হাঁটার মাঝে অরুর হাত মুঠোবন্দি করে নিল। অরু দাঁড়িয়ে পড়ল। রামি ওদিকে না তাকিয়েই বলল, আমাকে এগোতে দিবি না অরু? আর কত সময় একই জায়গায় থেমে থাকবো? অরুর মুখের বুলি বন্ধ হয়ে গেল। রুদ্ধ গলায় ফাঁক গলিয়ে কেবল একটি শব্দ বেরিয়ে এলো, মানে? রামি অরুর দিকে ফিরল। মিটিমিটি হেসে বলল, আমি পথ এগোনোর কথা বলেছি। তুই চাইলে আমি সব রকম ভাবে এগোতে পারি। অরু গলা ঝেড়ে হম্বিদম্বি করে বলল, হাঁটো। আমি কি তোমায় ধরে রেখেছি নাকি? কখন এসেছি জিজ্ঞেস করবি না? কখন? মায়ের সাথে দেখা করেই তোর সাথে এসেছি। ও, শুধু ও? অরু কেমন অস্থিরতা অনুভব করছে। অযথাই ঠিক করা চুল কানের পাশে গুজে দিচ্ছে। রামি তা দেখে হাসলো। ঠান্ডা গলায় বলল, তোকে এই রূপেও ভালো লাগছে, তবে রণচণ্ডী রূপটাই আমার বেশি পছন্দ। অরু ধীরে ধীরে নার্ভাস হয়ে পড়ছে। কান দিয়ে তাপ বের হচ্ছে তার। কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না। এই মুহূর্তে রাগটাও কেমন উবে গেল। মেকি রাগের ভান করতে গিয়েও ধরা পড়ে গেল। আজকাল বেশি কথা বলছো। কথাখানা বলতে গিয়ে অনুভব করলো রাগ প্রকাশ করার পরিবর্তে একেবারে শান্ত হয়ে গিয়েছে। রামি ঠোঁট টিপে হাসলো। আকস্মিকভাবেই আবিরের সাথে দেখা। তাদের দেখে আবিরও দাঁড়িয়ে পড়লো। এক পলক রামি আর অরুর হাতে
দৃষ্টি দিয়ে চলে গেল। অরু, রামির ডাকে তার দিকে ফিরলে অরু প্রশ্নাত্মক চোখে তাকিয়ে আছে। রামি স্মিত হেসে গভীর স্বরে বলল, সেদিন কার জন্য সেজেছিস আর কার চোখে ভালোবাসা সৃষ্টি করেছিস? এবার অরু নিজেও মুখ আড়াল করে হাসলো। আবিরের পরিবার দেখতে আসবে বলে সাজলেও রামির জন্য পার্মানেন্ট হয়ে গেল। অরু আড়াল করতে চাইলেও রামির নজরে ওই হাসি ধরা পড়ে গেল। অনেক তো হলো ঠান্ডা অনুভূতি। রামি ছটফট করে উঠলো অরুকে রাগিয়ে দেওয়ার জন্য। বলল, এমন হাসবি না অরু, লোকে ভয় পাবে। রাক্ষসীদের হাসিও এর চাইতে বেটার। অরু ফোঁস করে উঠল, তোমার হাসি খুব সুন্দর, তাই না? এমনি এমনি তো গরু বলি না আমি। অরু, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। যখন জানি কি আমি গরু, তখন মানুষ হয়ে গরুকে বিয়ে করতে গেলি কেন? বাধ্য হয়ে। রামির গলা ধীরে চলল। সত্যি কি বাধ্য হয়ে বিয়ে করেছিস? আমি ছাড়া আর কে যেচে পরে গরু বিয়ে করতে যেত? খোঁজাটা তীরের মতো এলেও পাশ কাটিয়ে চলে গেল। রামি হেসে বলল, গরুর জন্য এতটুকু যখন ভেবেছিস, এবার কষ্ট করে তার দায়িত্বটাও নিয়ে নে। টানা 3 দিন ইবতেসামের দেখা নেই। এখন আর সুহার বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে না। আজও বাসার নিচে চেক করে স্বস্তির নিঃশ্বাস ফেলল সুহা। সবার কাছ থেকে পালিয়ে বেঁচে থাকার মাঝে সে শান্তি খুঁজতে চায়। রাতে ঘুমানোর প্রস্তুতি নিতেই মুঠোফোন কেঁপে উঠল টুংটাং শব্দে। সুহা স্ক্রিনে চোখ রেখেই বার্তা দেখে নিল। একটু নিচে আসবেন সুহা, মনে হলো যুগ যুগ ধরে আপনাকে দেখি না। সুহা অবাক হলো। ইবতেসাম তাকে নিচে যেতে বলেছে। বিছানা ছেড়ে দ্রুত জানালার পাশে এসে দাঁড়ালো। নিচে তাকিয়ে ইবতেসামকে দাঁড়িয়ে থাকতে দেখলো। আজ সাথে গাড়ি নেই, তার জানালার দিকে মুখ করেই দাঁড়ানো। মিঠু সুহার উপস্থিতি টের পেল বোধ হয়। কিবোর্ডে হাত চলল। আপনাকে দেখতে পাচ্ছি না কেন সুহা? ঝটপট ঘরের আলো জ্বালান তো। সুহা আলো জ্বালানোর প্রয়োজন মনে করল না। কঠিন হৃদয়ের মানবী কাটকাট প্রশ্ন লিখল, আপনি এখানে কেন এসেছেন? মিঠু মেসেজ দেখে আগোছালো হাসলো। শরীরে এখনো সকালের শার্ট জড়িয়ে আছে, চুল এলোমেলো, শরীরে আজও কাটাছেঁড়া দাগ। এত এত মলিনতার মাঝেও সুহাকে এক পলক দেখে তার হৃদয় সতেজ হয়ে উঠল। সে লিখল, না পাওয়া আমায় আপনাকে ভুলতে দেয় না। পরপর বার্তা আদান প্রদান চলল। পেয়ে গেলেই মানুষ ভুলে যায়। আমি আপনাকে হঠাৎ হঠাৎ মনে করতে চাই না সুহা, সবসময় পাশে চাই। যতটা পাশে থাকলে মনে করার প্রয়োজন পড়বে না। ফুল ছিঁড়তে এসে কাটার আঘাত ছাড়া আর কিছুই পাবেন না। আঘাতেও স্বস্তি আছে, যদি বলা যায় ফুল তো পেয়েছি। আপনি আমাকে বিরক্ত করছেন। আর একটু বিরক্ত করব। 1 কাপ চা নিয়ে আসুন তো। সুহা অধৈর্য হয়ে পড়েছে। জানালার পাশ থেকে সরে ফোন রেখে শুয়ে পড়ল। চোখে ঘুম ধরা দিচ্ছে না, তবুও চোখ বুজে শুয়ে রইল। ছটফট করতে করতে আধা ঘন্টার বেশি সময় কাটলো। বিছানা ছেড়ে আবারও জানালার পাশে এসে দেখলো ইবতেসাম এখনো তার জানালায় মুখ করে দাঁড়িয়ে আছে। একসময় বিরক্ত হওয়া ছেড়ে সে নিজেও জানালার পাশে দাঁড়িয়ে রইল। রাতে কাটা ছেঁড়া নিয়েই বাড়ি ফিরল মিঠু। মাঝে মাঝে শরীরে এমন ক্ষত দেখতে পান বাবা। আজও দরজা খুলে মিঠুর অবস্থা দেখে গম্ভীর স্বরে বললেন, এসব আর কত? মিঠু নিজের ঘরে যেতে যেতেই বলল, বিয়ে করিয়ে দাও। বাবা স্পষ্ট শুনতে পেয়ে উঁচু গলায় বললেন, আগে ইচ্ছা থাকলেও এখন আর নেই। মেয়ের বাপের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? তুই 2 দিন পর উপরে টপকে গেলে ওই মেয়ের দুর্দশা সৃষ্টি হোক, সেটা আমি চাই না। মিঠু থেমে গেল। যারা রাজনীতির সঙ্গে জড়িত তারা কি বিয়ে করে না? বাবা বললেন, বিয়ে করিয়ে দিলে কি সব ঠিক হয়ে যাবে? না, শুধু ঘরে বউ আসবে। ছেলে এখন বড় হয়েছে, চাইলেও ছোটবেলার মতো শাসন করতে পারেন না। মা মারা যাওয়ার পর থেকেই ছেলেটা অতিরিক্ত রুক্ষ হয়ে উঠেছে তার সাথে। দূরত্ব বাড়িয়ে দিচ্ছে দিনকে দিন। বাবা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, পছন্দ আছে নাকি? মিঠু ততক্ষণে ঘরে ঢুকে পড়েছে। বাবার প্রশ্নটি তার কর্ণধারে পৌঁছালো না। আয়েশা বেগমের নির্দেশে অরুকে বাসায় নিয়ে আসা হয়েছে। অমির সাথেও অরুর সাপে নেউলে সম্পর্ক। সবার সাথে তার সম্পর্ক একমাত্র ঝগড়ার। মাহমুদ সব বাচ্চাদের জন্য চকলেট এনেছে, অরুও বাদ যায়নি, তাকেও দেওয়া হয়েছে। নিজের খাবার শেষ করে অমির চকলেট মুখে নিয়ে চুপচাপ বসে আছে। মুহূর্তেই চিৎকার করে বাড়ি মাথায় তুলল অমি। সবাই অরুর দিকে তাকিয়ে আছে।
সে চকলেট মুখে নিয়ে চোরের মতো তাকিয়ে রইল। রামি এসে শান্ত করলো অমিকে। চাচ্ছু এক্ষুনি অনেকগুলো চকলেট এনে দিবে তোকে। অমি শান্ত হয়ে বসলো। অরুকে শুনিয়ে মাথা নেড়ে বলল সে, আমাকে অনেকগুলো চকলেট দেবে? অরু ফিসফিস করে বলল, বেশি করে আনতে বলবি, আমার নাম বলবি না। অমি জোর গলায় বলল, তুমি আমার চকলেট খেয়ে নিয়েছো না? তোমার জন্য চাচু কেন চকলেট নিয়ে আসবে? অরু থতমত খেয়ে উঠে গেল। গতকালই রামের সাথে ঝগড়া করে বলেছিল তার কিনে দেওয়া কিছুই নেবে না, অথচ আজই চকলেট আনার কথা বলে ফেললো। রামে সহ সকলেই মুখ টিপে হাসছে। অতিরিক্ত আদর পাওয়া চঞ্চল স্বভাবের মেয়েগুলো বয়স বাড়লেও নিজের মানুষদের কাছে আহ্লাদি থেকে যায়। সেই 7 থেকে 8 বছরের বাচ্চার মতো নিজেকে প্রকাশ করে। বুকের ভেতর গুড়ুক গুড়ুক বজ্রপাত। বর্ষা নামলো আয়োজন করে। দূরের কারেন্টের তারে বসে আছে নাম না জানা একটি পাখি। সকাল সকাল চায়ের কাপে ঠোঁট ভিজিয়ে ক্ষীণ চোখে পাখিটি পর্যবেক্ষণ করছে মিঠু। পাশে আরো একটি পাখি হলে মন্দ হতো না। তার ঘরের পাশাপাশি জীবনটা অন্তত গোছানো হতো। সে বাইরে থেকে বেপরোয়া হয়ে ফিরলেই কেউ একজন ধমকের সুরে তাকে শাসিয়ে যাবে। নিজ দায়িত্বে সবটা ঠিক করে দিয়ে একটু পরে নরম গলায় ডেকে উঠবে, খাবার দিয়েছি, খেতে আসো। মিঠু আপন মনে হাসলো। এই পাখিটি সুহা হলে বেশ হয়। অরু মিঠুকে নাস্তা করতে ডাকতে এসেছে। তাকে মিটিমিটি হাসতে দেখে দরজায় পেট লাগিয়ে দাঁড়িয়ে গেল। জহুরি চোখে পর্যবেক্ষণ করলেও বেশিক্ষণ এভাবে দাঁড়াতে পারল না। তার পূর্বেই মিঠুর চোখে ধরা পড়ে গেল। সন্দিহান গলায় মিঠু জিজ্ঞেস করলো, কি চাই? অরু দুষ্টু হাসি ঠোঁটে ঝুলিয়ে মিঠুর চারপাশে ঘুরে বেড়ালো। ভুরু কুচকে নিল মিঠু। এই অসভ্য এমন করছিস কেন? অরু হাসি আরো প্রশস্ত করে বলল, বড় অসভ্য কি ঘটিয়ে বসে আছে সেটাই জানতে এসেছি। মিঠু সাবধানী গলায় বলল, সবাই কি তোর মতো নাকি? অরু চোখ পিটপিট করে ঢং করে বলল, বলো বলো, হেল্প পাবে। আমার আবার দয়ার শরীর। তুই হলি ঘষিটি বেগম। ষড়যন্ত্রের উৎপত্তিটাই তো তোর কাছ থেকে। তোকে বিশ্বাস করা আর পানি চিবিয়ে খাওয়া সমান কথা। আরে ঘষিটি বেগম কখনো মীর জাফরের সাথে বেইমানি করে না। বলো, কথা দিচ্ছি মীর জাফরকে জিতিয়ে ছাড়বো। তুই ঘষিটি বেগম হলে ও আমি বরাবরই আলাভোলা সিরাজউদ্দৌলা ছিলাম। প্রতিনিয়ত তোর ষড়যন্ত্রের শিকার হয়ে এসেছি। খবরদার আমাকে মীর জাফর বানানোর চেষ্টা করবি না। এত বড় মিথ্যা অপবাদ! মীর জাফরের বংশধর। মিঠু ব্যঙ্গ হেসে বলল, ওই বংশধরে তুই নিজেও আছিস। অরু সুচালো চোখে তাকিয়ে রইল। পরক্ষণেই বলল, আমার বংশ আলাদা। গরিবের কথা একদিন হলেও ফলে। আগে বিশ্বাস করিসনি, এখন এসে বিশ্বাস করছিস। ছোটবেলায় যখন বলতাম তোকে ড্রেন থেকে তুলে এনেছি, তখন তো খুব দেমাগ দেখিয়ে বাবার কাছে বিচার দিতি। এত কথা বলে আমাকে ভুলিয়ে দিতে পারবে না। বলো, কোন ফুল পছন্দ করে প্রজাপতির মতো উড়ছো? মিঠু ভাবলেসহীন বলল, তোকে কেন বলবো? তুমি কি ভেবেছো আমি অনুমতি না দিলে তোমার ফুল নিয়ে বাড়িতে ঢুকতে পারবে? আপদ বিদায় করে দেওয়ার পরও নির্লজ্জের মতো এই বাড়িতে কি? যা এখান থেকে। আমাদের মপটা খুঁজে পাচ্ছি না, ফ্লোরটা নোংরা হয়ে আছে। তোমার মপ হিসেবে ব্যবহার করলে কেমন হয়? তুই অলওয়েজ কামের বেটি, লুকটাও কামের বেটির মতো, এখন চিন্তাটাও কামের বেটির মতো করছিস। অসভ্য। দুজনের কথা কাটাকাটির মাঝে রামি এসে উপস্থিত হলো। কিরে, কি নিয়ে ঝগড়া করছিস দুজনে? রামিকে দেখতে পেয়ে মিঠু চটে গেল। আপদ তোর ঘাড়ে উঠিয়ে দিয়েছি, তবু আমার ঘরে কি করে আসে? এই চিড়িয়াখানার জন্তুটাকে আজই বন্দি কর। দুনিয়ার মানুষগুলোকে জ্বালিয়ে খেলো। রামি মিঠুর সাথ দিল। দীর্ঘশ্বাস ছেড়ে উদাসী গলায় বলল, আমার জীবনটাকে কি আর শান্তি দিল? ঘাড়ে তো উঠিয়ে দিলি, প্রতিনিয়ত আমাকে আক্রমণ করতে আসে। অরু দুজনের কথা শুনে ফুঁসে উঠছে। কোমরের 2 হাতে রেখে নাকের পাটা ফুলিয়ে গাল ফুলিয়ে তাকিয়ে রইল। রামি ভয় কাতুরে গলায় মিঠুর উদ্দেশ্যে বলল, দেখ দেখ কালো নাগিন কেমন ফুসফুস করছে। অরু বালিশ হাতে নিয়ে এলোপাথারি দুজনকে মারলো। রামি আলতো হাতে অরুর গালে চর বসাতেই অরুর হাত থেমে গেল। রামির কানে বজ্রপাতের শব্দ হলো যেন। ঘুরে ঘুরে স্ক্রিনে অরু আর মিঠুর মুখটাই দেখাচ্ছে, যেন সে মহা পাপ করে বসে আছে। মিঠু রামির পেটে কয়েকটা ঘুষি বসিয়ে গালে চর বসালো। শালা, আমার বোনের গালে হাত তুললি কেন?
অরূপ পাশ থেকে আর একটা বালিশ নিয়ে মারছে রামিকে। রামি অবলার মতো হা করে বসে রইল। দুই ভাই বোন তাকে তুলোধুনো করে যাচ্ছে। একটু আগে দল তার ভারী ছিল, এখন মিঠু দল পরিবর্তন করে ফেলেছে। অরূপ ক্লান্ত হয়ে পানির গ্লাস হাতে নিয়ে দেখলো পানি নেই, তাই বেরিয়ে এলো। মিঠু ধপ করে রামির পাশে শুয়ে পড়ল। প্রফুল্ল চিত্তে বলল, চিলম্যান, অরুর দলের নাম না লিখালে যে আমাকেও আর কতক্ষণ পিটিয়ে প্লেট বানিয়ে দিত। রামি ঘৃণা ভরা চোখে তাকিয়ে বলল, ছি, বন্ধু নামের কলঙ্ক। মিঠু হাসতে হাসতে বলল, কোন জায়গায় কলঙ্ক পরে দেখিয়ে দিস, আগে আমার ফোন। সেটাই দিতে এসেছি, কিন্তু এখন আর দেবো না। ভাই বোন দুইটাই চিটার। মিঠু বলল, তুই কি ভেবেছিস ফোন না দিয়ে এখান থেকে বের হতে পারবি?